এইটা তো মনে হয় মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? হ্যাঁ, মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, হুম, তাই না? হুম। কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইলো ওই হইলো। এইটা তো মনে হয় মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায় যে করে। তৈরি করা হয়, খালি এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ হুম, জমি টমি হারিয়েছে। হুম, হুম। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট। তো জমি দখল দখল করতে পারবেন না, বাড়ি হুম, থেকে তারা দিতে পারবেন না। হুম, হুম। সেই সব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়। কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে। আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। তো 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে? যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার রিটায়ারমেন্টের বয়সসীমা বাড়ানোর টাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে। এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে কেন, যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন 96 না 97 একটা একটা সার্ভেতে এসেছে না? হ্যাঁ। সম্ভবত ওই ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যেই জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার, এইটাও একটু প্রশ্ন করার জায়গা। যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কাইরা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, এমনই না, না, স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত জি। বলে, সেগুলো নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না যে স্যার, যদি উচ্চ রাষ্ট্রপতির হাতে আদালতের, হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার। না 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 না, অধস্তন আদালতের ক্ষেত্রে ওই সেটা অধস্তন নয়। আদালতের ক্ষেত্রেও স্যার প্রধান বিচারপতির না, অনুমোদন কিন্তু লাগে। যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন জি স্যার। ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন, যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, হ্যাঁ, রাইট। বৃহৎ ফিশারি পৃথক আপনার সচিবালয়। যদি সেপারেট পৃথক পৃথক সেক্রেটারিয়েট পৃথক সচিবালয় তার যদি না থাকে। জন্য যেই অর্থ বরাদ্দ সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ওকে। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না। দুই ওকে। হাজার ছয় সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম কি? শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে, তাকে এমনভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিকভাবে যাতে করে কোনো অবস্থাতেই তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়। এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশন জায়গাটাতে স্যার আমার থাকবে। ফ্রাস্ট্রেশনটা আমি আপনাকে একটু বলি আপনারে। স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু একশো অসীম কুড়িটা ক্ষমতা। 120টা। কত কয়টা স্যার? 120টা ও, একশো সংবিধান বিশ। আমাদের। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা। মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনারও ছিল। কিন্তু বিচারপতি এস কে সিনার কথা যদি সত্য হয়
তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায়, স্যার আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন, কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই না উনি তা উনি আপনি যেটা মানে দুটো বিষয়। এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। ওকে। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলির যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমultaneously যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না।